বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 30শে মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের আম, সুনির্দিষ্ট প্রতিকায় আইনে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম চুক্তির আংশিক সুনির্দিষ্ট কার্য সম্পাদন, অর্থাৎ একটা চুক্তিতে যে শর্ত থাকে, কোনো পক্ষ যদি সেই শর্তের শতভাগ পূরণ করতে না পারে, দেখা গেল 80% পূরণ করছে, 95% পূরণ করছে, বাট 100% পূরণ করতে পারে নাই, তখন সেটাকে বলে চুক্তির আংশিক কার্য সম্পাদন। এই আংশিক কার্য সম্পাদন সম্পর্কে আলোচনা করেছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 14, 15, 16। 14 ধারায় বলা হয়েছিল, আমি একটু মনে করাই দিই, যে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ সামান্য, ওই যে 100 বিঘার মধ্যে 98 বিঘা 2 বিঘা, মনে আছে? তাহলে সেই ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয় মামলা করলে আদালত প্রতিকার দিতে পারে, তবে এক্ষেত্রে সর্বদাই ক্ষতিপূরণ দিবে কে? বিক্রেতা, মনে আছে? অপরদিকে 15 ধারায় বলেছে, যে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য অংশ, অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য অংশ অর্থ হলো এটা হতে পারে 70-30, মানে 100 বিঘার মধ্যে 70 বিঘার মালিক 30 বিঘার মালিক না, এটা হতে পারে 80-20, এটা হতে পারে ইভেন ওই 20 বিঘার মালিক 80 বিঘার মালিক না, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে ক্রেতা যদি কিনতে না চায়, তাহলে আদালত ক্রেতা মানে অপর পক্ষের মামলার প্রেক্ষিতে আদালত ক্রেতাকে বাধ্য করবে, কারণ 15 ধারায় বলাই আছে। বাট বিক্রেতা যদি বিক্রি করতে চায়, তখন আদালত, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, বিক্রেতা যদি মানে ক্রেতা যদি কিনতে না চায়, ঠিকই আছে, সমস্যা নাই, ক্রেতা কিনতে না চাইলে তারা বাধ্য করা যাবে না। বাট ক্রেতা যদি কিনতে চায়, ক্রেতা যদি কিনতে চায়, তাহলে আদালত বলবে যে তুমি ওই অসম্পাদিত অংশ বাদ দিয়েই তোমাকে কিনতে হবে, ক্রয় মূল্য যা ছিল তাই। যদি 100 বিঘার দাম, ধরেন 100 বিঘাতে কিনতে হয়েছিল 10 কোটি দিয়ে, এখন 50 বিঘার মালিক, 50 বিঘার মালিক বিক্রেতা না, এখন ক্রেতা যদি কিনতে চায়, আদালত বলবে ক্রেতারে তুমি 50 বিঘা কিনতে পারো, কিন্তু তোমার 10 কোটি দেওয়া লাগবে। এই জায়গা বিক্রেতা কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। এটা হলো কত? 15। 16 ধারা হলো চুক্তির সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন। সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন কি? যে একটা চুক্তিতে যদি একাধিক অংশ থাকে, যে বললো যে করিম, আব্দুল করিম তার 1 বিঘা বিক্রি করবে, আব্দুল রহিম 1 বিঘা বিক্রি করবে, কিনবে হচ্ছে রবিউল সাহেব। এখন যখন দলিল করবে, তখন আব্দুল করিম এসে বলতেছে আমি বিক্রি করব না। কেন করবো না? কারণ যখন বায়না চুক্তি হয়েছিল তখন তো আমি নাবালক ছিলাম, এবং দেখলো যে আসলেই নাবালক ছিল, তাহলে বায়না চুক্তির ওই অংশটুকু, আব্দুল করিমের অংশটুকু বাতিল। আব্দুল রহিম এক্ষেত্রে তাকে বিক্রি করতে বাধ্য করা যাবে। এটাই হলো আপনার 16 চুক্তির সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন। আর 17 ধারায় বলেছে যে 14, 15, 16 ছাড়া আর অন্য কোনো ধারার ক্ষেত্রে চুক্তি আংশিকভাবে কার্য সম্পাদন করবে না। তো গতদিন আমরা 13 ধারাটা পড়ছিলাম না, আজকে 13 ধারাটা পড়বো। 13 ধারাটা হলো, শুনেন। চুক্তির সময় বিষয়বস্তু ছিল, যখন কোনো দুই পক্ষ চুক্তি করছে তখন ওই বিষয়বস্তুর অস্তিত্ব ছিল, কিন্তু যখন কার্যকর করবে তার আগেই ওই বিষয়বস্তু বিলুপ্ত হয়ে গেছে। মানে ব্যাপারটা হলো এরকম, যে ক্রেতা একটা বাড়ি কিনবে, বিক্রেতা একটা বাড়ি বিক্রি করবে, যখন তাদের মধ্যে বায়না চুক্তি হলো তখন ওই বাড়ি ছিল, কিন্তু যেদিন চুক্তিটা কার্য সম্পাদন করার কথা, মানে যেদিন মূল দলিল করবে, তার একদিন আগে ওই বাড়িটি ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে ক্রেতাকে ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে, বা ওই ক্রেতাকে ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে, বা ক্রেতা যদি মামলা করে তাহলে ওই বিক্রেতাকে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা যাবে। এখন বিষয়টা হলো এরকম, যে ধরেন কালিমুল্লাহ 10 লাখ টাকায় একটা বাড়ি বিক্রি করবে, 5 লাখ টাকা বায়না চুক্তি হয়েছে পূর্ণর সাথে। জানুয়ারির 1 তারিখে বায়না চুক্তি হয়েছে, বলছে জানুয়ারি 1 তারিখে বাকি 5 লাখ টাকা দিলে দলিল করে দিবে। এখন জানুয়ারির 31 তারিখের আগে ওই বাড়ি ধ্বংস হয়ে গেছে, ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে ভেঙে গেছে। তাহলে এক্ষেত্রে যে বিক্রেতা কালিমুল্লাহ পূর্ণরে মামলা করে পূর্ণর কাছ থেকে বাকি ক্রয় মূল্য আদায় করতে পারে বা ক্ষতিপূরণ আদায় করতে পারে। এখন বলতে পারে স্যার পূর্ণের দোষ কি? সে তো আর ঘূর্ণিঝড়ে বাড়ি ধ্বংস
করে নাই, সে তো বরং উল্টো কিনতে চাইছিল, তার তো দোষ নাই। আবার যে বিক্রেতা, তার কি দোষ আছে? তারা তো এই দৈব কারণে, মানে আল্লাহ এটা ভেঙে ফেলছে, তো তারও তো দোষ নাই, এটা তো তার বাড়ি, তার তো দোষ নাই। তো এজন্য এখানে বলছে যে বিক্রেতা মামলা করে ক্রয় মূল্য বা ক্ষতিপূরণ আদায় করতে পারে। আর যদি এরকম হতো যে পূর্ণ আগে মামলা করছে, এটা তো আগে বুঝাইলাম যে বিক্রেতা আগে মামলা করছে, তো পূর্ণ যদি আগে মামলা করে, তাহলে পূর্ণ বিক্রেতার কাছ থেকে কি ক্ষতিপূরণ আদায় করতে পারে। এই হলো আপনার, হ্যাঁ, এই হলো আপনার 13 ধারা। এই যে দেখেন, এটা বেশ গুরুত্বপূর্ণ, 13 ধারাটা বেশ গুরুত্বপূর্ণ। দেখেন, যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, চুক্তি আইনে 56 ধারায় বলা হয়েছে চুক্তি সম্পাদনের সময় চুক্তির বিষয়বস্তু আন্ডারলাইন করবেন। চুক্তি সম্পাদনের সময় চুক্তির বিষয়বস্তু বিদ্যমান থাকলেও যদি চুক্তি বাস্তবায়নের সময় চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হয়। দেখছেন, চুক্তি আইনের 56 ধারা, কন্ট্রাক্ট অ্যাক্ট কত সালের জানেন? 1872। তাহলে উক্ত চুক্তিটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন 13। আচ্ছা একটু শুনেন, চুক্তি আইনের সম্পূর্ণ শুনেন, চুপ করে শুনেন, এই জায়গায় আপনাকেও জরুরি। চুক্তি আইনের 56 ধারায় বলছে কি, যে চুক্তির সময় বিষয়বস্তু ছিল কিন্তু কার্য সম্পাদনের সময় বিষয়বস্তু নাই, এই ধরনের চুক্তি জীবনও কার্যকর করা যাবে না, এই কথা বলছে চুক্তি আইনের 56 ধারা। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারায় বলতেছে কি, চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের সময় তা আংশিকভাবে, আন্ডারলাইন করবেন, আংশিকভাবে বিলুপ্ত হবার কারণে চুক্তি অনুসারে কার্য সম্পাদন পুরোপুরি অসম্ভব হবে না। কিভাবে বিলুপ্ত হয়েছে? আংশিকভাবে। বলতেছে যে যেটা চুক্তি আইনের সেকশন 56 এ পসিবল না, সেটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 13 এ পসিবল। অর্থাৎ অন্য কোনো প্রতিকার থাকলে তার মাধ্যমে চুক্তিটি বাস্তবায়ন করা যেতে পারে, যেমন আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করা বা ক্রয় মূল্য পরিশোধ করা। দেখছেন, এ জায়গা কিন্তু কে কারে মামলা করবে সেটা কিন্তু বলে নাই, মামলা যে কেউই করতে পারে। আমরা যদি এখানে দুইটা উদাহরণ আছে, দারুণ উদাহরণ, এবং এই উদাহরণ থেকে প্রশ্ন আসতে পারে। উদাহরণ 1, ক একটি বাড়ি 1 লক্ষ টাকায় ক্ষয় নিকট বিক্রয় করতে চুক্তি করে, পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়। ঘূর্ণিঝড়ে বাড়িটা ধ্বংস হয়ে যায়। এই ক্ষেত্রে 13 ধারার বিধান অনুসারে খ কে ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। কোনটা পড়তে আসছেন আপনি? হলো লিঙ্ক দেখে পড়তে আসেন নাকি? আসলে হচ্ছে যে স্যার লিঙ্ক দেই নাই আচ্ছা, এক্ষেত্রে 13 ধারার বিধান অনুসারে খ কে ক্রয় মূল্য পরিশোধ করতে কি করা যাবে? বাধ্য করা যাবে। এখন আপনি যদি বলেন স্যার 1 লক্ষ টাকায় ক্ষয়ের নিকট বিক্রি করতে হয়, খোয়ারে বাধ্য করা যাবে, তা খোয়ার কি কোনো প্রতিকার নাই? যদি আগে ক মামলা করছে তাহলে খরে ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। আগে যদি খ মামলা করে, মানে আগে যদি ক্রেতা মামলা করে, তাহলে আদালত ওই বিক্রেতার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দিতে পারে। বাট এই জায়গা তো প্রকৃতপক্ষে কারোরই কিন্তু দোষ নাই, ঘটনাটা তো প্রাকৃতিক কারণে ঘটে গেছে। যে উদাহরণটা আপনারা একটু বুঝেন না, উদাহরণ 1 লেখা আছে, উদাহরণ 2 হবে, পরের উদাহরণটা 2, এটা বেশ গুরুত্বপূর্ণ। আমি একটু একটা উদাহরণ দেই, তারপরে এটা পড়লে বুঝবেন। ধরেন রবিউল সাহেব বলছে এই আশরাফুল্লে, যে আশরাফুল, আমি তোমাকে এককালীন 1 মাসের মধ্যে, ধরে বললেন 1 মাসের মধ্যে আমি তোমাকে এককালীন 1 লক্ষ টাকা দেব, এবং তুমি, আমি যত বছর বেঁচে থাকবো প্রতি বছর তুমি আমাকে 10,000 করে টাকা দিবা। তাহলে চুক্তি হলো রবিউল সাহেব 1 মাসের মধ্যে আশরাফুল্লে দিবে কত? 1 লাখ টাকা। আর আশরাফুল প্রতি বছর রবিউল্লে দিবে কত? মাসে না, বছরে 10,000। বছরে 10,000, তাতে রবিউল সাহেব যদি 20 বছর বাঁচে, 20 বছরই 10,000 করে দিতে হবে। 30 বছর বাঁচলে 30 বছরই 10,000 করে দিতে হবে। এই হলো চুক্তি। চুক্তি হয়েছে, চুক্তি হওয়ার পরের দিন রবিউল সাহেব মারা গেছে। ও 1 লাখ টাকা 1 মাসের মধ্যে দেওয়ার কথা, রবিউল সাহেব 1 মাসের মধ্যে, মানে ওই যে দেওয়ার কথা, চুক্তি তো হয়েছে 1 মাসের মধ্যে দিবে, তাহলে
আশরাফুল ওই 1 লাখ টাকা আদায়ের জন্য রবিউল সাহেবের যে বৈধ প্রতিনিধি আছে তাদেরকে বাধ্য করতে পারে। এখন যদি বলেন যে স্যার তাই রবিউল সাহেব তো মারা গেল, তো বছর বছর 10,000 দিবে না? হ্যাঁ, বছর বছর 10,000 দিবে না, কারণ চুক্তিতে তো শর্তই ছিল যে ও যতদিন বেঁচে থাকবে তত বছর দিবে। তো সে তো মারা গেছে, কিন্তু 1 লাখ তো আশরাফুল পায়নি। আপনি এইভাবে চিন্তা করেন যে 1 মাসের মধ্যে রবিউল 1 লাখ দিল, দেওয়ার পরে যদি ওই 2 মাসের মাথায় মারা যায়, তাহলে রবিউল কি আর আশরাফুলের টাকা দেওয়া লাগতো? বছর পরে নাই, রবিউল কিন্তু আশরাফুলের টাকা দেওয়া লাগতো না। এই হলো কথা। এই যে দেখেন উদাহরণ 2টা দেখেন। বি কর্তৃক বদরুল কর্তৃক পরিশোধযোগ্য অর্থের বিনিময়ে আব্দুল বদরুলের সাথে চুক্তি করেছে যে বদরুলের জীবদ্দশা পর্যন্ত বদরুলকে আব্দুল বার্ষিক আয় বা বৃত্তি দিবে। বদরুল বলছে যে তোমার আমি 1 লক্ষ টাকা দিব, আর যতকাল বেঁচে থাকবো ততদিন আমার তত বছর আমার জীবদ্দশা পর্যন্ত কি দিবা? বার্ষিক আয় বা বৃত্তি দেবা। যেদিন চুক্তি করা হয় তারপর দিন বদরুল ঘোড়ার উপর থেকে পড়ে মারা যায়। বুঝছেন? এই ক্ষেত্রে 13 ধারার বিধান অনুসারে বদরুলের বৈধ প্রতিনিধিদের উক্ত অর্থ পরিশোধে বাধ্য করা যেতে পারে। এখন আপনি ব্যাপারটা হয়তো আপনার কাছে মনে হইতে পারে সে মারাও গেল আবার টাকা পয়সাও দেবে, এখন দেবে কি দেবে না সেটা তো কার বিবেচনা? আদালতের বিবেচনা। বাট এরকম একটা দেওয়ার বিধান আছে। কারণ আমরা জানি যে কার্য সম্পাদনের ডিক্রি দিবে কি দিবে না এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। 22 ধারা 2টা ক্ষেত্রে দিবে না, 2টা ক্ষেত্রে দিবে না। কি কি? অন্যায় সুবিধা আর কঠোরতা, আনফেয়ার অ্যাডভান্টেজ আর কি হার্ডশিপ। আর একটা ক্ষেত্রে হলো দিবে, আর একটা ক্ষেত্রে দিবে মানে হলো যে ক্ষেত্রে আনফেয়ার অ্যাডভান্টেজও নাই হার্ডশিপও নাই, সেক্ষেত্রে হলো দিবে। বুঝছেন? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অনলাইন অফলাইন। আমরা গতে চলে আসি, দেখেন পারচেজার্স রাইট এগেইনস্ট ভেন্ডর উইথ ইমপারফেক্ট টাইটেল। এখানে আমরা প্রতিটা শব্দ একটু মানে শাব্দিক অর্থ আগে আক্ষরিক অনুবাদ করি। দেখেন পারচেজার্স, পারচেজার্স মানে হলো ক্রেতা, যিনি ক্রয় করে। পারচেজার্স মানে কি? ক্রেতা বা যিনি ক্রয় করে। পারচেজার্স রাইট, রাইট মানে হলো অধিকার, মানে ক্রেতার অধিকার। এগেইনস্ট, এগেইনস্ট মানে হলো বিরুদ্ধে। এগেইনস্ট মানে কি? বিরুদ্ধে। তাহলে ক্রেতার অধিকার বিরুদ্ধে ভেন্ডর, আপনারা আমরা কোর্টে বলি ও স্টাম্প ভেন্ডর, অনেকে ভেন্ডর শব্দের অর্থ জানেন না। ভেন্ডর মানে বিক্রেতা, স্টাম্প ভেন্ডর মানে কি? স্টাম্প বিক্রেতা। তাহলে ক্রেতার অধিকার কার বিরুদ্ধে? বিক্রেতার বিরুদ্ধে। উইথ ইমপারফেক্ট, ইমপারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হলো যেটা ঠিকঠাক আছে, ইমপারফেক্ট মানে কি? যেটা ঠিকঠাক নাই। উইথ ইমপারফেক্ট টাইটেল, টাইটেল মানে সত্য। তাহলে ক্রেতার অধিকার বিক্রেতার বিরুদ্ধে, যে বিক্রেতার যে টাইটেল আছে এই টাইটেলটা কি? ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ। এ হলো আক্ষরিক অনুবাদ। এখন দেখেন মূল টাইটেলটা কি? ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। ব্যাখ্যা করুন বা আন্ডারলাইন করেন স্বকার্যজনিত বাধা। এই কথাটার অর্থ কি? আমরা তো আসলে আজীবন না না বুঝে মুখস্থ করি। বলছে যে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার, মানে একজন বিক্রেতা একটা সম্পত্তি বিক্রি করছে ক্রেতার কাছে, বায়না চুক্তিও হয়েছে, হওয়ার পরে দেখা গেল যে বিক্রেতার সত্য ঠিকঠাক নাই, বিক্রেতার সত্য ঠিকঠাক নাই। তাহলে সেই ক্ষেত্রে ওই ক্রেতা মামলা করে বিক্রেতাকে ওই জমি বিক্রি করতে বাধ্য করা যাবে। যদি সত্য ঠিকঠাক নাই ঠিক আছে, বাট পরে যদি সত্য ঠিকঠাক হয় তাহলে বিক্রেতাকে বাধ্য করতে পারবে। এটা হলো স্বকার্যজনিত বাধা। কিরকম? একজন লোক, ধরেন তার নাম মাইকেল, মুসলমানই ধরেন, খ্রিস্টান না। মাইকেল রাত, মাইকেলের পিতা বেঁচে আছে, মাইকেল একটা জমি
মাইকেল মনে করেন 3 খণ্ড জমি চাষ করে, ক খণ্ড, খ খণ্ড, গ খণ্ড। এখন দীর্ঘদিন যাবত চাষ করতেছে। এখন মাইকেল এই জমি 3 খণ্ড বিক্রি করবে। এখন যিনি কিনবে তিনি ভাবলো যে যেহেতু দীর্ঘদিন যাবত মাইকেল এই জমি চাষ করে, তাহলে মাইকেলই এই 3 খণ্ড জমির মালিক। কিন্তু প্রকৃতপক্ষে মাইকেল 2 খণ্ডের মালিক। মাইকেল কত? 2 খণ্ডের মালিক, আর 1 খণ্ডের মালিক হলো তার পিতা। এখন পিতার সম্পত্তি তো সন্তানই ভোগ করবে, সমস্যা নাই। বাট যতদিন পিতা বেঁচে আছে ততদিন পর্যন্ত তো সন্তান এখনো পায় না। যাই হোক, যে লোক ওই যে মাইকেল বিক্রি করতে চাইছে আর যে লোক কিনতে চাইছে তিনি ভাবলো যে এটা মাইকেলেরই সম্পত্তি। তিনি তো বায়না চুক্তি হয়েছে। হওয়ার পর কথা হলো যে ভাই 6 মাসের মধ্যে আমি টাকা পয়সা, ক্রেতা বাকি টাকা পয়সা দিলে কি করে দিবে, দলিল করে দিবে। ইতিমধ্যে 2 মাস পরে মাইকেলের পিতা মারা গেছে। পিতা মারা যাওয়ার পর পৈতৃক সূত্রে ওই যে 1 খণ্ডের মালিক সে এখন হলো, কিন্তু বিক্রি করার সময় কিন্তু সে ছিল না। হবার পরে এখন মাইকেল বলতেছে ওই ক্রেতার কাছে, ভাই তোমার কাছে কিন্তু ওই 2 খণ্ড টাকা নিছি, 1 খণ্ড টাকা কিন্তু নেই। এখন ক্রেতা বলে যে কি কথা, আমি তো 3 খণ্ডের টাকাই দিছি, এই যে আমাকে সে বায়না চুক্তিতে তো 3 খণ্ডই লেখা, আপনি এত টাকা নিছেন। বলে আমিও তো বায়না চুক্তির কথাই বলতেছি, বাট অ্যাকচুয়ালি দিছো তুমি আমার 2 খণ্ডের। কেন? কারণ ওই খণ্ডের মালিক তো আমি তখন ছিলাম, ওই খণ্ডের মালিক হইছি আমি এখন। সো যদি তুমি এই খণ্ড নিতে চাও তাহলে তোমার বাদ বাকি এই খণ্ডের টাকা আবার কি দিতে হবে, নাহলে এই খণ্ড তোমার কাছে আমি বিক্রি করবো না। এখন তো ক্রেতার তো মানে মাথায় হাত, সে গিয়ে তাহলে এখানে ক্রেতা গিয়ে মামলা করে দিছে। তাহলে এই জায়গায় সত্য ত্রুটি কার ছিল? বিক্রেতা। মামলা করছে ক্রেতা মামলা করে আদালতটা সব খুলে বলছে ওনার এই ঘটনা, এখন আপনি আমার প্রতিকার দেন। বিক্রেতা আদালতে উপস্থিত হয়ে তিনিও আদালতে বলছে ওনার ক্রেতা যা যা দাবি করছে সব সত্য, কিন্তু দেখতে মর্জি হয় আমি তো আগে আসলে মালিক ছিলাম না, তাহলে যখন চুক্তি করছি তখন তো আমি মালিকই ছিলাম না, তাহলে আমি এখন দেবো কিভাবে? তখন আদালত বলবে বিক্রেতা তুমি ভাব ধরো না, এই আগে তো তোমার সত্য ছিল না, সত্য ত্রুটিপূর্ণ ছিল, এখন তো সত্য ঠিক হয়েছে, তো ঠিক আছে তাহলে তুমি এখন দিবা। এবং আগে যে তোমার অশুদ্ধ হস্তান্তর, এখন যে তোমার বাবা মালিক হওয়ার পর, বাবা মারা যাওয়ার পর তুমি যে মালিক হইলা, আগের যে ত্রুটি এখন সেই ত্রুটি কি দূর হয়ে গেছে। তো তুমি এখন তাড়াতাড়ি এই জমি কারে দিয়ে দেবা, কাজ সম্পাদন করে দেবা কারা, যে ক্রেতা তারে দিয়ে দেবা। বুঝতে পারছেন? এই হলো আপনার ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। স্বকার্যজনিত বাধা আর এক নাম প্রিন্সিপাল অফ এস্টোপেল। সাক্ষ্য আইনের আছে 115 ধারায়, আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারায়। একটু পড়ি দেখেন। বাট একটা কথা শুনেন, ওই যিনি ক্রেতা তিনি যদি আবার এই জেনে শুনে কিনতো যে ওর বাপের টাইটেল নাই, তারপরেও আমি মানে বাবার জমি তারপরে ওর কাছ থেকে কিনি, তাইলে আবার স্বকার্যজনিত বাধার সুবিধা নিয়ে পেতে পারে। বুঝাইতে পারি নাই? যিনি কিনতেছে তখন তো জানে যে 1 খণ্ডের মালিক ওর পিতা, এটা জেনে সে যদি কিনে তাহলে কিন্তু আবার এই 18 ধারার সুবিধা ক্রেতা পাবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারা অনুসারে যেখানে কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট সম্পত্তি বিক্রয় করা বা ভাড়া দেওয়ার চুক্তিতে আবদ্ধ হয় যাতে তার ত্রুটিপূর্ণ সত্য রয়েছে, সেখানে ক্রেতা বা ইজারা গ্রহীতার নিম্নোক্ত অধিকার থাকবে। কি কি? যদি বিক্রেতা বা ইজারাদাতা কোনো সম্পত্তি বিক্রয়ের বা ইজারা দেওয়ার পরপরই সম্পত্তিতে কোনো সত্য অর্জন করে, তবে ক্রেতা বা ইজারাদার তাকে পরবর্তীতে অর্জিত সত্যের জন্য চুক্তি পালনে বাধ্য করতে পারবে। আইনের ভাষা সবসময় একটু জটিল, যখন আপনার উদাহরণ দিবে তখন বোঝা যাবে। আবার বইয়ের উদাহরণও জটিল, বইয়ের উদাহরণে আপনার অর্ধেক বলছে বাকি অর্ধেক বলে না, বাকি অর্ধেক আবার আপনার ব্যাখ্যা করে নিজে বুঝে নিতে হবে। উদাহরণ পড়েন। রহিম ক খ গ এই 3 খণ্ড ভূমিতে সত্যবান দখলকার উল্লেখে করিমের নিকট কবলা দ্বারা বিক্রয় করে এবং করিম সরল বিশ্বাসে 3 খণ্ড ভূমি কি করে ক্রয় করে। বুঝছেন? ক্রয়ের পর অনুসন্ধানে প্রকাশ পায় ক খণ্ড ভূমিতে বিক্রয়ের সময় রহিমের দখল থাকলেও তার কি ছিল না, সত্য ছিল না। ওই ভূমিতে সত্য ছিল রহিমের পিতা কার?
কাদের। 1 বছর পর কাদের রহিমকে একমাত্র পুত্র রেখে মারা গেলে ওই সময় ওই ভূমির সত্ত্ব রহিমের উপর বর্তে। তদবস্থায় করিম গ খণ্ডের জন্য পুনরায় একটি কবলা দলিল পাওয়ার জন্য রহিমের বিরুদ্ধে মামলা করতে পারবে। এই ধারার এই অংশের বক্তব্য হস্তান্তর আইনের 43 ধারার 15। হস্তান্তর মানে হলো সম্পত্তি হস্তান্তর আইনের 43 আর সাক্ষ্য আইনের কত 115। তো বুঝছেন কিনা বলেন। এই কালকে কি আপনাদের কোর্ট খোলা, মানে আমাদের কোর্ট কি খোলা? সোমবার থেকে খোলা। ও তাহলে তো কালকে আমরা সকালে পড়তে পারি। সেটাই, কিন্তু এমনি জিজ্ঞেস করলাম যে খোলা কিনা। সোমবার থেকে খোলা। এই আবির সাহেব আপনি এটা বুঝছেন? হ্যাঁ রবিউল সাহেব বুঝছেন? এখন শুনেন, এটা আপনাদের উপকার আছে যারা প্রিলি। 18 ধারার উল্টা হলো 25 ধারা। কত ধারা? 18 ধারার উল্টা হলো 25 ধারা। মানে 18 ধারায় মামলা করছিল ক্রেতা, কার বিরুদ্ধে? বিক্রেতার বিরুদ্ধে। আর 25 ধারায় হলো বায়না চুক্তি হয়েছে, হওয়ার পরে ক্রেতা জানছে যে এই জমির মালিক বিক্রেতা না, বা ওর সত্ত্বে ত্রুটি আছে। এখন ক্রেতা বলছে যে তোমার ওই ভেজাইলে জমি আমি নিব না, মানে তোমার ক্রেতা তুমি তুমি বিক্রেতা, তোমার মালিকানা ঠিকঠাক নাই, এই ধরনের জমি আমি কি কিনবো না। ব্যাপারটা কিরকম? 25 ধারা অলরেডি আমি বলছিলাম, ওই যে আগে তার ওই ভাতিজা ভাতিজির ওই জমি দান করছে, পত্তন দিছে, পরে যে আবার ওই জমি কি বিক্রি করছে। আগে করছে দান, পরে করছে বিক্রি। তাহলে আগে তো বিক্রি যার কাছে করছে, মানে আগে তো দান করছে, তারপর বিক্রি যার কাছে করছে, যখন সে বায়না চুক্তি হয়েছে তখন সেই দানের কথা জানে না, কিন্তু বায়না চুক্তি হওয়ার পরে সে জানছে যে এই জমি তো বিক্রেতার সত্ত্ব ঠিকঠাক নাই, কারণ আগে একজনের কাছে দান কইরা আবার আমার কাছে বিক্রি করছে। তখন ক্রেতা বলছে যে ভাই আমি এসব ভেজালে জমি, যে জায়গায় এত ভেজাল আছে এত প্যাঁচ আছে, এই জমি আমি কিনবো না। আর আপনার সত্ত্ব তো ঠিকঠাক নাই, আপনি আগে একজনের কাছে বিক্রি করছেন, সরি দান করছেন, আবার আমার কাছে এসে বিক্রি করছেন, সত্ত্ব ঠিকঠাক নাই, আমি কিনবো না। তাহলে মামলা করবে কে? বিক্রেতা। এ জায়গায় বিক্রেতা মামলা করলে আদালত ক্রেতারে কিনতে বাধ্য করতে পারবে না। এটা হলো 25 ধারা। ক্রেতারে কিনতে বাধ্য করতে পারবে না, কারণ সেম জমি বিক্রেতা আগে একজনের কাছে কি করছে? দান করছে, পত্তন দিছে বা দান করছে। এই কারণে ক্রেতা যদি কিনতে না চায় তাহলে তাকে বাধ্য করা যাবে। এই যে দেখেন সত্ত্ব নেই। শুনেন, আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ে বটে, বাট তারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের হাতে গোনা কিছু সেকশন পড়ে। ওই যে 12 ধারা, 21 ধারা, তারপরে খুব বড় জোর 14, 15, 16 এটা একটু পরে, এই 18, 25 এগুলোর ধারা জীবনেও যায় না, 23, 24, 27, 28 জীবনও পড়ে না। কিন্তু যখন আবার এই সব পড়ে তখন আবার মনে হয় কি যা দেখি সবই তো 12, 21 মনে হয়। মানে 23 পড়লেও 12, 21, 24 পড়লেও 12, 21, 27, 28 পড়লেও 12, 21 মনে হয়, বাট অ্যাকচুয়ালি কিন্তু সব এক না। ধরেন যে বুঝে নাই তার কাছে 25 আর 18 মনে হবে এক, কিন্তু 18তে ক্রেতা মামলা করছে বিক্রেতারে বাধ্য করতে পারবে, কিন্তু 25-এ বিক্রেতা মামলা করছে ক্রেতারে বাধ্য করতে পারবে। এই যে দেখেন, সত্ত্ব নেই এমন ব্যক্তি বা অনুমতি নিয়ে বসবাসকারী ব্যক্তি সম্পত্তির বিক্রয় চুক্তি করলে সেক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে কিনা? না, এরূপ বিক্রয় চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর আন্ডারলাইন করেন 25 ধারা অনুযায়ী সত্ত্ব নেই বা স্বেচ্ছায় অনুমোদিত বসবাসকারী ব্যক্তি কর্তৃক স্থাবর বা অস্থাবর সম্পত্তির বিক্রয় বা ইজারা প্রদানের চুক্তি তাদের পক্ষে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না যদি সত্ত্ব নেই জেনেও বিক্রয় করে। দেখছেন, সত্ত্ব নেই জেনেও কি বিক্রয় করছেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্দেহপূর্ণ পূর্ণ সত্য প্রদানে ব্যর্থ, এবং একটা সময়ের মধ্যে আপনি ক্রেতারে বুঝ দিতে পারেন নাই যে আসলে আমার সত্য আছে কিনা। বিক্রয় বা ইজারা চুক্তি হওয়ার আগেই চুক্তির বিষয়বস্তুর ব্যাপারে বন্দোবস্ত হয়ে থাকে। ওই যে বিষয়বস্তুর আগে বন্দোবস্ত মানে কি? ওই যে পত্তন বা দান করে দিচ্ছেন মূল্য ছাড়া,
বুঝছেন? হ্যাঁ, দান মূল্য ছাড়া হইতে হবে, জি। আর মূল্য সহ হইলে আবার 25 আসবে এটা। আচ্ছা দেখেন, মৌখিক বুঝছেন? 25 বুঝছেন? মাহবুব সাহেব বুঝছেন? ঘোড়ার ডিম বুঝছেন? আপনি শুনছেন নাকি? বলেন। হম। কোথায় বল 25 দ্বারা? এই তো, তাহলে তো বুঝছেন। তাহলে তো বুঝছেন। সেদিন সকালবেলা ফোন দিছিলেন কেন আমাকে? পরে তো আপনাকে ফোন করলাম, আপনার তো আর খোঁজ নাই। আমি দুপুরে ফোন করছিলাম, আপনার মেয়ে ধরছিল বোধহয়। ফোন করছিলেন কেন? মানে কি, কোনো কাজ ছিল? আমি তো ঘুমাই অনেক রাতের বেলা, মানে যদি ফোন দেন তো, যদি খুব দরকার হয় তাহলে বাসায় এসে নক করতে হবে যে স্যার আছে কিনা, কিন্তু ওই সময় ফোন দিলে আমার ফোন থাকে সবসময় সাইলেন্ট। ফোন সাইলেন্ট করতে করতে এমন অবস্থা হয়েছে এখন আর রিংটোনে আর থাকে না। দেখেন, মৌখিক চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় কি, এটা ইম্পর্টেন্ট। এটা আপনাদের মানে প্রশ্নের অংশ না, বাট জানতে হবে। সুনির্দিষ্ট কার্য সম্পাদন কাকে বলে? চুক্তিতে যে কথা ছিল, কোন পক্ষ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে, আদালত তাকে দিয়ে সেই কাজই করাইতে বাধ্য করলে তাকে কি বলে? সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এখন যে ক্ষেত্রে মৌখিক চুক্তি হয়েছে, সেই চুক্তি কি কার্য সম্পাদন করা যাবে কিনা, এই কার মাথা দেখা যায়? আসেন। যে ক্ষেত্রে মৌখিক চুক্তি হয়েছে সেটা কি কার্য সম্পাদন করা যাবে? বলেন তো যাবে কিনা? যাবে, বাট সব চুক্তি যাবে না। যেরকম 21 কত বলছে, স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি, এটা কি বাধ্য করা যাবে না? যাবে? যাবে না। কিন্তু যদি বলেন অস্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি, এটা বাধ্য করা যাবে নাকি? এই যে দেখেন, মৌখিক চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, সুনির্দিষ্ট প্রতিকায়নের ধারা 12 মৌখিক চুক্তি লিখিত চুক্তি ও রেজিস্ট্রিকৃত চুক্তিপত্রের মধ্যে কোনো পার্থক্য করেনি। চুক্তির সকল উপাদান পূরণ করা হলে 12 ধারা অনুসারে লিখিত এবং মৌখিক উভয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। আদালত উভয় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়ার জন্য বিবেচনা করবেন। আসল কথা হলো চুক্তির সকল প্রয়োজনীয় উপাদান বিদ্যমান আছে কিনা। চুক্তিকে এর সংজ্ঞা ও প্রয়োজনীয় উপাদান অনুসারে বৈধ হতে হবে। তবে 2005 সালের 1 জুলাই হতে স্থাবর সম্পত্তির বিক্রয়ের চুক্তি লিখিত ও রেজিস্ট্রিকৃত না হলে তা সুনির্দিষ্টভাবে কি করা যাবে না। কত সাল থেকে? 2005 সালের 1 জানুয়ারি হতে। এক্ষেত্রে হস্তান্তর গ্রহীতা সম্পত্তিটির বা এর কোনো অংশের দখল গ্রহণ করুক বা না করুক তা কি নয়, বিবেচনায় 2004 সালের 27 নং আইন ধারা 21 ক নামে একটি নতুন ধারা সংযোজনের মাধ্যমে উপযুক্ত বিধান করা হয়েছে। আমরা আর একটা বিধান পড়ে ফেলি, এগুলা কিন্তু মূল প্রশ্নের অংশ না, আবার জানতে হবে, বুঝছেন? তাহলে একটু আগে যেটা বললাম যে মৌখিক চুক্তির কার্য সম্পাদন কি করা পসিবল? জি। যদি 21 ক হয় তাহলে পসিবল না। স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সম্ভব না, কিন্তু স্থাবর সম্পত্তির লিজ, স্থাবর সম্পত্তির আহ দান, এগুলা পসিবল। সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইন অনুসারে সম্ভব এটা, কারণ সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনে শুধু একটাই লিখিত এবং নিবন্ধিত হওয়ার কথা বলছে। সেটা কত? 21 কতে স্থাবর সম্পত্তির বায়না চুক্তি বা বিক্রয় চুক্তি। আচ্ছা, অনিবন্ধিত ইজারা চুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, এই ইজারা কাকে বলে জানেন? লিজ। লিজ ইংরেজিতে বলে লিজ, আর মর্গেজ বলে কে? মর্গেজ মানে হলো বন্ধক। মর্গেজ মানে বন্ধক। ইজারা, আপনারা, আমরা বাঙালি দেখছেন, আমরা বাংলা জানি না ইংরেজি জানি। যদি বলেন মানুষের লিজ, লিজ বোঝে। যদি বলেন ইজারা, ইজারা বুঝবে না। ঠিক আছে? তো লিজ মানে কি? লিজ মানে হলো কোনো একটা সুনির্দিষ্ট সময়ের জন্য একজনের স্থাবর বা অস্থাবর সম্পত্তি আর একজন কি করে? ব্যবহার করে। যে কোনো জমি 10 বছরের জন্য লিজ দেওয়া হলো, লিজটা এক ধরনের ভাড়া, কিন্তু ওই 10 বছর সে ভাড়া দিবে, আরো ব্যবহার করবে। এটাই হলো কি? লিজ। আপনি যে এই যে আমাদের বাসা ভাড়া, এটা কিন্তু এক প্রকারের লিজ, জানেন?
এটা হলো মাসিক চুক্তিতে লিজ। আর সাধারণত ওই জিনিসগুলো হয় কি বাৎসরিক বাৎসরিক চুক্তিতে লিজ। এখন বলছে কি এখানে অনিবন্ধিত ইজারা চুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, মানে যে লিজের চুক্তিটা কি রেজিস্টার্ড না, অনিবন্ধিত, লিজ দিতে চাইছিল এখন আর দিবে না, দিতে চাইছিল এখন আর কি দিবে না, এখন কি এটা কি, এবং ওই চুক্তিটা হচ্ছে অনিবন্ধিত। এখন এই ক্ষেত্রে কি তারে লিজ দিতে কি বাধ্য করা যাবে কিনা, কোন ধারা মামলা করে, 12 ধারা, 12 ধারা মামলা করে বাধ্য করা যাবে কিনা। আমরা জানি কি, আমরা ধরেন এই জায়গায় 27 ক ধারা কিছুই জানি না, বাট আমরা তো জানি যে একটা ক্ষেত্রেই নিবন্ধন করা বাধ্যতামূলক, সেটা কি 21 ক, সেটা কি স্থাবর সম্পত্তির বিক্রি। তাহলে 21 ক যদি আমি জানি, তাহলে আমি জানি যে স্থাবর সম্পত্তির বিক্রি তো এটা না, এটা ইজারা। So, ইজারা অনিবন্ধিত হইলেও কি বাধ্য করা যাবে, এটা আমরা জাস্ট জানলাম 21 ক থেকে। 21 ক থেকে ইজারার কি আছে এখনো আমরা জানি না, একটু পড়ি আছে। আচ্ছা অদিতি, আপনি কি আপনার নোট পেয়েছেন কিনা একটু আমাকে জানান তো। কুরিয়ার কি না স্যার, এখনো হাতে পাই নাই, কোনো কল টল তো পাই নাই এখনো। কোনো এসএমএস পেয়েছেন? না স্যার। আচ্ছা আমি আজকে আপনাদের ক্লাস শেষে ওই অনলাইনে ট্র্যাক করে দেখতেছি কোথায় আছে। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908-এর 17 ধারা অনুযায়ী, কোন আইনের 17 ধারা? রেজিস্ট্রেশন আইনের 17 ধারা অনুযায়ী বছর থেকে বছর বা 1 বছরের মেয়াদি, 1 বছরের বেশি মেয়াদি ইজারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। মানে ওই রেজিস্ট্রেশন আইনের 17 ধারায় বলছে যে ইজারার মেয়াদ 1 বছর থেকে 1 বছর বা তার বেশি, সেই ইজারা চুক্তি অবশ্যই কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর ধারা 27 ক এই ধারার বিধানের কি ব্যতিক্রম। ধারা 27 ক এর বক্তব্য অনুযায়ী স্থাবর সম্পত্তির ইজারা প্রদানের লিখিত চুক্তির পক্ষগণ দ্বারা, আন্ডারলাইন করেন কি চুক্তি, লিখিত চুক্তির পক্ষগণ দ্বারা বা তাদের পক্ষে স্বাক্ষরিত হয়েছে এবং এর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও তা রেজিস্ট্রি করা হয়নি, এরূপ চুক্তির ক্ষেত্রে চুক্তির যে কোনো পক্ষে অপর পক্ষের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য মামলা করতে পারবে। তাহলে ইজারা চুক্তি যদি লিখিত হয় তাহলেই মামলা করতে পারবে, এ জায়গায় রেজিস্ট্রেশন করার দরকার নাই। যদি দেখেন, যদিতে কি বলছে, মামলার বাদী হিসেবে ইজারাদাতা দাবি করে যে চুক্তিটির আংশিক কার্য সম্পাদন হিসেবে সম্পত্তির দখল ইজারা গ্রহীতার নিকট অর্পণ করেছে। এটার অর্থ কি, মানে আমি ইজারা দিব, আমি ইজারা দিব, এখন আরেকজন ইজারা নিবে না, বায়না চুক্তি হয়েছে, এখন ইজারা নিবে না। এখন আমি মামলা করছি যে আমার ইজারা ও নিবে, আর এখন বলতেছে আমি ইজারা দাতা আর হলো ইজারা গ্রহীতা, এখন সে নিবে না। মামলা করে বলতেছে যে আমাদের মধ্যে যে চুক্তি হয়েছে, দেখেন আমি আমার জমির দখল অলরেডি ইজারা গ্রহীতারে অর্পণ করে দিছি। এই যে দেখেন, এবার দেখেন মামলার বাদী হিসেবে ইজারাদাতা দাবি করে যে চুক্তির আংশিক কার্য সম্পাদন হিসেবে সম্পত্তির দখল ইজারা গ্রহীতার নিকট কি হয়েছে, অর্পণ করেছে। আবার মামলা যদি ইজারা গ্রহীতা করে, মানে আমি ইজারা গ্রহীতা হিসেবে ইজারা চাচ্ছি, যার জমি সে ইজারা দিবে না, মামলার বাদী হিসেবে ইজারা গ্রহীতা দাবি করে যে সে চুক্তিটির আংশিক কার্য সম্পাদন হিসেবে সম্পত্তির দখল গ্রহণ করেছে বা দখল অব্যাহত রেখেছে এবং চুক্তি অনুসারে কিছু কাজ করেছে। আমি মামলা করে বললাম যে ইওর অনার, উনি 10 লক্ষ টাকায় ওনার এই খামার আমার কাছে ইজারা দিতে চাইছে, এখন দিবে না। দেখেন ইজারা যে দিতে চাইছে, চুক্তি যে হয়েছে, রেজিস্টার্ড হয় নাই, তাতে কি হয়েছে, আমি এখনো দখলে আছি। সো ওনারে বলেন, ওনারে বাধ্য করেন আমার ইজারা দিতে। তাহলে বাদী যদি মামলা করে, বাদী যদি ইজারা দাতা হয়, উনি দেখাবে যে ইজারা গ্রহীতা দখলে আছে, আর বাদী যদি ইজারা গ্রহীতা হয়, উনিও দেখাবে যে আমি দখলে আছি। মানে দখলটা সবসময় কারেই দেখাইতে হবে, ইজারা গ্রহীতা, ইজারা গ্রহীতা যে নিবে সে। উল্লেখ্য যে প্রতিদানের মাধ্যমে হস্তান্তর গ্রহীতা যদি চুক্তি বা এর আংশিক কার্য সম্পাদন সম্পর্কে না জানে, তাহলে এ ধারার কোনো কিছুই উক্ত হস্তান্তর গ্রহীতার অধিকারকে প্রভাবিত করবে না। উল্লেখ্য দরকার নাই, আপনার উল্লেখ্য কেটে দেন, পেসের কথা বলার দরকার নাই, ওই যতটুকু ওই যে ক খ আছে অতটুকু বুঝলেই হবে। তাহলে বলেন তো ইজারা চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্ভব?
সম্ভব। কততে? 27 ক। এটাকে লিখিত হইতে হবে না, লিখিত হইতে হবে, কিন্তু নিবন্ধিত না হলেও সমস্যা নাই। তবে সেক্ষেত্রে দেখাইতে হবে, যদি ইজারাদাতা মামলা করে দেখাইতে হবে দখলে আছে কে, ইজারা গ্রহীতা। আর যদি ইজারা গ্রহীতা মামলা করে তাহলে দেখাইতে হবে ইজারা গ্রহীতা দখলে। এ হলো কথা। হুম, আসেন আমরা খারিজের পর এটা পড়ি। খারিজের পর চুক্তি ভঙ্গের মামলা দায়েরের প্রতিবন্ধকতা। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রিলিও গুরুত্বপূর্ণ, শুনেন চুপ করে। এই শুনেন, লিখিত যারা আছেন, 12 ধারার মামলা হলো একটা চুক্তি কখন সুনির্দিষ্টভাবে বলবৎ যোগ্য। এখন একজন লোক 12 ধারার মামলা করছে, তার আগে একটু বলে নি যে আমাদের সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনে 3টা ধারায় ক্ষতিপূরণের মামলা করা যায়। কয়টা ধারায়? 3টা ধারায়, 19 ধারায়, 38 ধারায় আর 41 ধারায়। এখন যদি বলেন স্যার এই 3টা ধারায় কি ক্ষতিপূরণ করা যায়, ক্ষতিপূরণ চুক্তির কার্য সম্পাদনের ক্ষেত্রে ক্ষতিপূরণ, ওই মানে যে কোনো চুক্তি ছিল, চুক্তির শর্ত ভঙ্গ করছে, তাহলে ক্ষতিপূরণের মামলা হয় আপনি কার্য সম্পাদনের মামলা করেন 12তে, নাহলে ক্ষতিপূরণ পাওয়া যায় কত, 19-এ। চুক্তি রদের ক্ষেত্রে সামনে গিয়ে পড়বো, রদের ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা আছে 38, আর দলিল বাতিলের ক্ষেত্রে ক্ষতিপূরণ আছে 41। এখন আপনার সাথে যখন একজন ব্যক্তির কোনো চুক্তি হয়েছে এবং চুক্তির শর্ত যখন সে ভঙ্গ করছে, তাহলে আপনার তো ওই যে বলছিলাম যে একটা চুক্তি নিয়ে 4 ধরনের মামলা করা যায়, মনে আছে? চুক্তির কার্য সম্পাদন করা যায়, ক্ষতিপূরণ করা যায়, রদ করা যায়, নিষেধাজ্ঞা করা যায়। এখন ধরেন সে ক্ষতিপূরণের মামলা করতে পারে যে আমার চুক্তি তুমি ভঙ্গ করছো, আমার কাছে বাড়ি বিক্রি করতে চাইছিলে, এখন বিক্রি করবা না, তাইলে এত টাকার ক্ষতিপূরণ দাও। তো এই ক্ষতিপূরণের মামলা সম্পর্কে বলছে 19 ধারায়। কত ধারা বলেন? 19 ধারা। ক্ষতিপূরণের মামলা কত ধারা? 19 ধারা। এই ক্ষতিপূরণের মামলাটা 12 ধারার সাথেও করা যায়, বা 12 ধারা না কইরা 19 শুধু ক্ষতিপূরণের মামলা করা যায়। 12 ধারা মানে হলো আমি মামলা চাচ্ছি যে আমারে এতদিন জমি বিক্রি করতে চাইতে, এখন বিক্রি করবে না, তারে বিক্রি করতে বাধ্য করেন, আর আমারে যে এতদিন ঘুরাইছে আমি ক্ষতিপূরণও চাই। অর্থাৎ 12-র সাথে 19 চাওয়া যায়। আবার 12 না চাইয়া 12 আমি এভাবে দেখলাম যে 12 যদি আমি করতে যাই এ জায়গা, তো তার কাছ থেকে 12-তে কোনো আমি কোনো প্রতিকার পাবো না, তাইলে আমার 12 দিয়ে কাজ নাই, আমি তার কাছ থেকে ক্ষতিপূরণ চাই, শুধু 19 করা যায়। তাহলে এখন কোনটা করবেন আপনার ব্যাপার। 12 আর 21 করা যায়, আবার শুধু কি 19 করা যায়। এখন 29 ধারায় বলছে কি, যে আপনি মামলা করছেন 12-র, 12 ধারায় মামলা করে 12 ধারার মামলা খারিজ হয়ে গেছে, মানে 12 ধারায় আপনি কোনো প্রতিকার পান নাই। এখন আপনি 19-এর মামলা করতে পারবেন না, এটাই বলেছে 29। মানে আপনি এটা অনেকটা রেস জুডিকাটার মতো, যে আপনি 12 ধারার মামলা করে হেরে গেছেন, তাইলে আর 19-এর মামলা করতে পারবেন না। কাজ ও সম্পাদনের মামলা হেরে গেছেন, তাইলে আর ক্ষতিপূরণ চাইতে পারবেন না। এই মিস করেন নাই, আসেন। তো এখানে যে বিষয়টা খেয়াল করা দরকার শুনেন, সেটা হলো যে 12 ধারার মামলা যদি খারিজ হয়ে যায় তাহলে আপনি আর ক্ষতিপূরণ পাবেন না। এটা বলছে কত, 29 ধারা। এই কারণে বলে যে ফৌজদারি সুনির্দিষ্ট প্রতিকারে রেস জুডিকাটা আলোচনা করছে কত ধারায়, 29 ধারায়। এই যে দেখেন 29 ধারা অনুসারে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের 19 ধারা অনুযায়ী চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের মকদ্দমা দায়েরের সময় চুক্তি ভঙ্গের জন্য বাদী ক্ষতিপূরণ দাবি করতে পারে। কিন্তু যদি চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের মকদ্দমা দায়েরের সময় চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ দাবি না করা হয়, তাহলে মকদ্দমাটি খারিজ হলে বাদী পরবর্তীতে ক্ষতিপূরণের জন্য মকদ্দমা করতে পারবে না। অর্থাৎ 12 ধারা করেছিল, 12 ধারা খারিজ হয়ে গেছে, তাহলে পরবর্তীতে আর 19 ধারা করা যাবে না। আমাদের মেয়াদ দেখেন, যে ক্ষেত্রে চুক্তি ভঙ্গের জন্য সুনির্দিষ্ট প্রতিপালন ছাড়া শুধুমাত্র ক্ষতিপূরণ চাওয়া হয়, সেক্ষেত্রে চুক্তি ভঙ্গের তারিখ হতে 3 বছরের মধ্যে মামলা করতে হবে। অর্থাৎ আপনি শুধু 19-এর মামলা করছেন, তাহলে মামলা করতে হবে কত দিনের মধ্যে, 3 বছর। অর্থাৎ চুক্তি ভঙ্গের জন্য শুধু ক্ষতিপূরণের মামলা করতে হবে চুক্তি ভঙ্গের তারিখ হতে কত বছর, 3 বছর। তামাদি আইনে কত অনুচ্ছেদ দেখেন, 65। অপরদিকে যে ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের সাথে ক্ষতিপূরণ চাওয়া হয়, সেক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ অর্থাৎ 1 বছরের মধ্যেই মামলা করতে হবে। আপনি শুধু ক্ষতিপূরণ চাইলে তামাদি মেয়াদ 3 বছর, আর যদি 12-র সাথে 19 চান 1 বছর, কিন্তু শুধু 12 চাইছিলেন
খারিজ হয়ে গেছে, পরে আর 19 চাওয়া যাবে না। কত ধারায় বলছে? 29। তবে এখানে একটা কথা আছে, সেটা হলো বায়না অথবা আর্নেস্ট মানি চুক্তির প্রতিদান ফেরতের মামলা। বায়না অর্থ কি? একটা উদাহরণ দেই, শুনেন। আপনি যার কাছ থেকে বাড়ি কিনবেন, এখন সে বলতেছে বাড়ি বিক্রি করব না, and তার কাছে আপনার 5 লাখ টাকা বায়না দেওয়া আছে। আপনি 12 ধারার মামলা করছিলেন, 12 ধারা মামলা করে আপনি হেরে গেছেন, 12 ধারা মামলা করে হেরে গেছেন। এখন তো 19-এর মামলা আর করা যাবে না, কিন্তু ওর কাছে তোমার বায়না 5 লাখ আছে। এই বায়না অর্থ ফেরতের জন্য আপনি 19 ধারায় মামলা করতে পারবেন। এর তামাদি মেয়াদ 3 বছর। তাহলে 19-এ যে শুধু ক্ষতিপূরণ চাওয়া যায় বিষয়টা তা না, 19-এ কি বায়না অর্থ চাওয়া যায়। এবং বায়না অর্থ আদায়ের তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। এই যে দেখেন, যে ক্ষেত্রে বাদী সুনির্দিষ্ট প্রতিকায়নের 19 ধারায় চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের সাথে ক্ষতিপূরণ দাবি করতে পারত কিন্তু কি করেনি, সেক্ষেত্রে মামলাটি খারিজ হলে বাদী 29 ধারার কারণে নতুন করে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবে না, কিন্তু চুক্তির জন্য সমুদয় বা আংশিক পরিশোধিত বায়না অর্থ ফেরতের মামলা দায়ের করতে পারবে। চুক্তির জন্য বায়না অর্থ, বায়না চুক্তির জন্য বায়না একটা দাঁড়িয়ে আছে, এটা কেটে দেন। চুক্তির জন্য বায়না অর্থ প্রতিদান চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হওয়ার তারিখ হতে 3 বছরের মধ্যে দায়ের করতে হবে। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 97। তামাদি আইনের 97। তাহলে 12 ধারার মামলা খারিজ হলে 19 ধারা মামলা করা যাবে না, ক্ষতিপূরণ চাওয়া যাবে না, কিন্তু 19 ধারায় কি চাওয়া যাবে? বায়না অর্থ ফেরতের জন্য মামলা করা যাবে। বায়না অর্থ ফেরতের মামলা তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। এখন একটা জিনিস এখানে লেখা নাই, সেটা হলো যে যদি আগে আমি 19 ধারার মামলা করে ক্ষতিপূরণ বেছে নিছি, তাহলে কি 12 ধারার মামলা পরবর্তীতে করতে পারবো কিনা? 19 ধারা আমি প্রথমে 19 করে ক্ষতিপূরণ বেছে নিছি, এরপরে কি আমি 12 ধারা মামলা করতে পারবো কিনা? কোথায় বলা আছে হবে না বলেন? কোথায় আছে? না, 19 ধারায় নাই। পড়াইছিলাম 24-এর গ। 24-এর গতে বলা আছে যদি আপনি ইতোমধ্যে ক্ষতিপূরণ বেছে নেন, তাহলে আদালত আপনার পক্ষে কার্য সম্পাদন দিবে না। ওই যে বলছিলাম না যে কার কার পক্ষে কার্য সম্পাদন দিবে? 23। কার কার পক্ষে দিবে না? 24। ওই জায়গা 24-এর গতে একটা কথা আছে, যদি কেউ 19 ধারার মামলা করে ক্ষতিপূরণ বেছে নেয়, তাহলে পরবর্তীতে সে 12 ধারায় মামলা করে কোনো প্রতিকার পাবে না। 24 গ। তাহলে 12 করলে 19 পারবো না, 29। আর 19 করলে 12 করতে পারবো না, এটা কত? 24 গ। আবার বুঝেন, 12 ধারার মামলা করলে খারিজ হইলে 19-এ ক্ষতিপূরণ চাইতে পারবো না। কত ধারায় বলছে? 29। আর আগে আমি 19-এর মামলা করে ক্ষতিপূরণ বুঝে নিছি, পরবর্তীতে আমি 12 ধারা মামলা করতে পারবো না। 12 মামলা করতে পারবো, বাট আমার কোনো প্রতিকার দিবে না। এটা কত? 24 গ। 24-এর গ। কি পীযূষ খুশি কে এত? আচ্ছা, বুঝছেন? আমরা চলে এসেছি ধারা 20। আমাদের আরিফ সাহেব কোথায়? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। একজন প্রশ্ন করেছেন স্যার 19 ধারায় মামলা করলাম, এখন 19 ধারায় আমার কোনো ক্ষতিপূরণ দেয় নাই, তাহলে কি 12 ধারা পারবো কিনা? কারণ 24-এর গতে বলছে যে যদি ক্ষতিপূরণ বুঝে নাই তাহলে 12 ধারা পারবে না, কিন্তু যদি 19-এর মামলা করলাম কিন্তু 19-এ আমি ক্ষতিপূরণ পাই নাই, তাহলে কি 12 করতে পারবো কিনা? তাহলেও পারবেন না। কনস্ট্রাকটিভ প্রেস জুডিকাটা, কনস্ট্রাকটিভ। অপর পক্ষ এসে বলবে যে ওনার যদি চাওয়ার থাকতো উনি তো আগের মামলায় চাইতে পারতেন, উনি যেহেতু আগের মামলায় চাই নাই, তাই পরের মামলা কি হবে? খারিজ হবে। যদি সুনির্দিষ্টতে এই 29 আর 24 গড় বিধান না থাকতো,
তাহলেও এই মামলা করা যেত না, তখন আসতো কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা। বুঝছেন? আমরা কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটারে আনি নাই কেন? যেহেতু 29 আর 24 গ আছে, যদি 29 আর 24 গ না থাকতো তবুও এই মামলাগুলো করা যেত না। কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা, কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা মানে হলো যে কারণ যে যুক্তি আমি আগের মামলায় দেখাইতে পারতাম সেটা আর পরের মামলায় দেখাইতে পারবো না। ধরেন 12 ধারার মামলা আপনি প্রতিকার পান বা না পান, 19-এর মামলা যদি করেন এই জায়গা কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা দেখানো যাবে যে ইওর অনার সেম চুক্তি নিয়ে অলরেডি একটা মামলা হয়ে গেছে, মামলা কি হয়ে গেছে, সো উনার যদি চাওয়ারই থাকতো উনি আগের জায়গায় চাইতো, সো পরের মামলা কি হবে? খারিজ। আবার 19-এর মামলা করে প্রতিকার পান বা না পান ওই মামলা নিষ্পত্তি হয়ে গেছে, পরে যখন 12 ধারা মামলা করবেন তখন অপরপক্ষ এসে বলবে যে ইওর অনার সেম চুক্তি নিয়ে অলরেডি একটা মামলা কি হয়ে গেছে, সো এটা পরবর্তী মামলাটা কি দ্বারা বাড়িতে হবে? কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা দ্বারা বাড়িতে হবে। আপনাদের আজকের সর্বশেষ যে ধারা এটা একটু পড়ি দেখেন, 20 ধারা। চুক্তি ভঙ্গের ফলে আন্ডারলাইন করেন ক্ষতিপূরণ প্রদানের শর্ত থাকলেও সংক্ষুব্ধ পক্ষের মকদ্দমার প্রেক্ষিতে আদালত কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করতে পারে। বোঝা গেছে না? অনেকে তালে তালে বলে ফেলেন বুঝায় বুঝছি স্যার, তারে তখন জিজ্ঞেস করবো যে কি বুঝছেন, আপনারা বলেন নাই। চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিপূরণ প্রদানের শর্ত থাকলেও সংক্ষুব্ধ পক্ষের মকদ্দমার প্রেক্ষিতে আদালত কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করতে পারে। এটা হলো কিরকম? ধরেন দুই পক্ষের মধ্যে একটা চুক্তি হয়েছে, আমি বাড়ি বিক্রি করব আর একজন বাড়ি কিনবে, আমাদের বায়না চুক্তিতে একটা শর্ত আছে যে ভাই ভবিষ্যতে যদি আমরা কেউ শর্ত ভঙ্গ করি, আমি যদি বেচতে না চাই, তুমি যদি কিনতে না চাও, তাহলে এক পক্ষ আর এক পক্ষরে এক্সট্রা 2 লাখ টাকা ক্ষতিপূরণ দিবে। বাড়ির চুক্তি মানে বাড়ির বিনিময় মূল্য যাই বিক্রয় মূল্য যাই হোক না কেন, যদি কেউ চুক্তি ভঙ্গ করে তাহলে এক্সট্রা ক্ষতিপূরণ দেবে কত? 2 লাখ। এখন ভবিষ্যতে ঠিকই যখন কার্য সম্পাদন করবে বিক্রেতা বললো আমি তোমার কাছে বাড়ি বিক্রি করব, তাহলে 2 লাখ টাকা দেবে। এখন ক্রেতা 2 লাখ টাকা নেয় নাই, না নিয়ে সে 12 ধারা মামলা করছে যে আমার 2 লাখ লাগবে না, আমি চাই বাড়ি, তাহলে আদালত ওই বিক্রেতারা বিক্রি করতে বাধ্য করবে, বাধ্য করতে পারে। কিন্তু ক্রেতা যদি ওই 2 লাখ নিয়ে নেয় তাহলে আর 12 ধারা মামলা করতে পারবে না। ব্যাপারটা হলো অনেকটা এরকম যে 21 ধারায় বলা আছে আরবিট্রেশন ক্লজ। আরবিট্রেশন ক্লজ হলো যে যে ক্ষেত্রে কোনো চুক্তিতে এরকম শর্ত থাকে যে ভবিষ্যতে আমাদের মধ্যে যদি কোনো সমস্যার উদ্ভব হয় তাহলে আমরা সালিসি করে নিষ্পত্তি করব, এরকম শর্ত থাকলে 12 ধারা মামলা করে কোনো প্রতিকার পাওয়া যাবে না। কিন্তু 20 ধারায় বলছে যে যদি ক্ষতিপূরণের শর্ত থাকে যে চুক্তি ভঙ্গ করলে ক্ষতিপূরণ প্রদান করা হবে, তাহলে যদি কেউ চুক্তি ভঙ্গ করে তাহলে যে যিনি ক্ষতিপূরণ দিবে বা যিনি পাবে তিনি ক্ষতিপূরণ না নিয়ে যদি 12 ধারা মামলা করে আদালত অপরপক্ষরে বাধ্য করতে পারে। কিন্তু তিনি যদি ক্ষতিপূরণ নিয়ে নেয়, ওই 2 লাখ নিয়ে নেয়, তাহলে আর 12 ধারা মামলা করে তার কোনো লাভ নাই। বুঝছেন? মানে চুক্তিতে লেখা আছে যে এই চুক্তি যদি কেউ ভঙ্গ করে তাহলে যে যিনি ভঙ্গ করছে তিনি অপর পক্ষরে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দিবে। কিন্তু সত্যি ভঙ্গ করছে, সে বললো যে আমি 2 লাখ টাকা যে দিয়ে দিচ্ছি, অপর পক্ষ বলতেছে তোর 2 লাখ আমার লাগবে না, আমি দাঁড়া তোরে দেখাচ্ছি, মামলা করে দিয়ে অপর পক্ষরে এটা বাধ্য করতে পারবে। এখন অপর পক্ষ যদি বলে যে আর এই যে দেখেন ক্ষতিপূরণের কথা ছিল, আমি আবার বাড়ি বিক্রি করবো কেন, তো আদালত বলবে তুই 20 ধারা দেখ, ক্ষতিপূরণের শর্ত থাকলে হবে কি, ও তো ক্ষতিপূরণ নেয় নাই, তো এক্ষেত্রে তোমাকে বাধ্য করা যাবে। লিকুইডেশন অফ ড্যামেজেস ইজ নট এ পার্ট টু স্পেসিফিক পারফরম্যান্স, এটা হলো 20 ধারা, কখনো পড়েন নাই বোধহয়। তো এই হলো 20 ধারা। তাহলে আমরা দেখেন এই অধ্যায়টা বেশ বড় এবং আমরা আল্লাহর রহমতে অনেকগুলো ধারা পড়ে ফেলেছি। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21 ক, 22, 23, 24, 25, 26 পড়ি নাই, 27, 27 ক, 28, 29, 30 পড়ি নাই। যা পড়ি নাই দরকার নাই, তো ভালোভাবে পড়ে ফেলবেন। আর আগামীকাল আপনারা বিকেলে আসেন, 5টায় আসেন, 5টায় আপনারা লিখিত ব্যাস। জি জি, তো ভালো থাকেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর আমাদেরটাও আপনাদের আগামীকাল বিকাল 5টায়। জি স্যার।